গল্পের শুরুতে আমরা দেখি এক ছেলে আর এক মেয়ের মিষ্টি রোমান্সের দৃশ্য। কিন্তু আসলে এটা কোনো বাস্তব দৃশ্য নয়, বরং এক নোবেলের অংশ। এই নোবেল পড়ছিল এক কিশোরী মেয়ে, যার নাম রু। সে বলে ওঠে, এই নোবেলটা আমার ভীষণ প্রিয়। এর নায়ক সুন, যে সবসময় তার স্ত্রীকে রক্ষা করে, ভালোবাসে। রু একজন জুনিয়র হাই স্কুলের স্টুডেন্ট, কিন্তু একদিন হঠাৎ একটা ছোট্ট অ্যাক্সিডেন্টে সে জ্ঞান হারায়। চোখ খুলতেই অবাক হয়ে দেখে সে এক অচেনা জায়গায় এসে পড়েছে। চারপাশে পুরনো যুগের অদ্ভুত পোশাক পরা মানুষ, তাদের কথাবার্তাও যেন ইতিহাসের যুগ থেকে উঠে আসা। ধীরে ধীরে রু বুঝতে পারে সে আসলে তার প্রিয় নোবেলের ভেতর ঢুকে পড়েছে, আর সেখানে সেই নায়ক সুনের স্ত্রী চরিত্র রয়েছে। অর্থাৎ আজকে তাদের বিয়ের রাত, ওয়েডিং নাইট। রু অবাক হয়ে বলে, আজ তো আমাদের ওয়েডিং নাইট, তাহলে আমাদেরকে একা থাকতে দাও। এই কথা শুনে তার শাশুড়ি রাগান্বিত হয়ে যায়। এত নির্লজ্জ তুমি কিভাবে, বলে ধমক দেয়। কিন্তু শেষমেশ তারা চলে যায়। রু তখন বাইরে বের হয়ে বিশাল প্রাসাদ আর চারপাশে রাজকীয় দৃশ্য দেখে চমকে ওঠে। নিজের মনে বলে, বা আমি তো এখন একেবারেই বড়লোক হয়ে গিয়েছি। কিন্তু তার এই বাড়াবাড়ি দেখে শাশুড়ি বিরক্ত হয়ে দূরে সরে যায়। এইদিকে নোবেলের চরিত্রগুলোর মধ্যে রুর কাছে সবচেয়ে অবাক করার বিষয় ছিল তার বান্ধবীর মতো দেখতে এক মেয়ে। প্রথমে রু ভাবে সে হয়তো আধুনিক দুনিয়া থেকে এসেছে, কিন্তু পরে বুঝতে পারে আসলে শুধু সেই এখানে আটকে গেছে। রু ভাবে সবকিছু হয়তো একটা স্বপ্ন, কিন্তু যখনই সে সুনের দিকে তাকায় তখনই বুঝতে পারে ঘটনা সত্য। তাই দৌড়ে গিয়ে সুনের সাথে কথা বলার চেষ্টা করে। সুন প্রথমে চুপচাপ থাকলেও রু তাকে বিরক্তভাবে কাছে গিয়ে টিস করতে থাকে। বাইরে থেকে হুয়া, যে কিনা সুনের ভাবি, কান পাতার চেষ্টা করে আসলে তারা কি করছে। এইদিকে আরেক চরিত্র সানলিং ছাদের উপরে বসে তার ক্রাশ রহস্যময় মুখোশ পরা নাইটকে খুঁজছিল। এই নাইট রাতের রাজ্যের সমস্যার সমাধান করে, কিন্তু কেউ তার মুখ দেখেনি। সানলিং তাকে মন থেকেই ভালোবাসত। অবশেষে সে নাইটকে কাছে পায়, কিন্তু নাইট তাকে এড়িয়ে চলে যায়। তবু তার কাছে থেকে পড়ে যাওয়া একটি পাউচ সানলিং নিজের কাছে রেখে দেয়। পরের দিন সকালে রু যখন ঘুম ভাঙে, তখনও সেই প্রাচীন দুনিয়াতেই আছে। এবার নিশ্চিত হয় এটা স্বপ্ন নয়, বরং সত্যি। আর হয়তো সে আর কখনো আধুনিক দুনিয়ায় ফিরতে পারবে না। সুন রাজ্যের এক গুপ্তচরের খুঁজে তদন্ত শুরু করেন। তার দায়িত্ব রাজাকে সুরক্ষিত রাখা। অন্যদিকে রু নিজের মতো চেষ্টা চালিয়ে যায় আধুনিক দুনিয়ায় ফেরার জন্য। বজ্রপাত নামানোর যন্ত্র বানায়, কুয়োতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে, এমনকি ফরচুন টেলারের কাছে যায়, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। ফরচুন টেলার আসলে একজন প্রতারক ছিল, যে রুর দামি গয়না হাতিয়ে নেয়। একদিন বাজারে পোস্টার টানানো হয়, রহস্যময় নাইট নাকি সবার সামনে আসবে। মেয়েরা আনন্দিত হয়ে ওঠে, কারণ তারা নাইটকে পছন্দ করত। এমনকি রু দেখতে পায় তার মেয়েটাও নাইটকে খুব পছন্দ করে। অন্যদিকে হুয়া আর তার স্বামী জিন মিলে রুর নামে খারাপ মন্তব্য তৈরি করতে থাকে। আসলে হুয়া একদমই পছন্দ করতো না রুকে, কেননা রুর পরিবার অনেক বড়লোক ছিল। হুয়া বলে, তুমি যদি শাশুড়িকে হাতে না রাখতে পারো তবে এই প্রাসাদে টিকতে পারবে না। জিন অনিচ্ছায় তার সাথে সায় দেয়। এদিকে সুন বন্দি করা এক লোকের কাছ থেকে তার স্ত্রীর রুমালের মতো একটা জিনিস খুঁজে পায়। এতে সুন আরো সন্দেহ করে আর বোঝে সত্য বের করতে হলে শুধু বল প্রয়োগ নয়, আবেগ দিয়ে লোকটার মুখ খোলাতে হবে। অন্যদিকে প্রাসাদে এক মজার ঘটনা ঘটে। একজন মোটা গার্ড অদ্ভুত ভঙ্গিতে ঝাড়ু দিচ্ছে। কাছে গিয়ে কথা বলে জানতে পারে সে এক মেয়ের প্রেমে পড়েছে, যে অনেক শক্তিশালী। কিছুক্ষণ পর আমরা দেখি সেই মেয়েটিকে, যার নাম লিন, যে ছেলেদের মতো সাজতে ভালোবাসে। লিন রুকে বিয়ের উপহার দিতে আসে, কিন্তু ডিউটির কারণে বেশিক্ষণ থাকে না। আরেকটার মজার মুহূর্ত দেখা যায়। আধুনিক দুনিয়ার মতো রু সাজগোজ করতে করতে হঠাৎ সুন ঘরে ঢুকে পড়ে। রু তখন হাসি মুখে বলে, আমি কি আপনার ঘাড় ম্যাসাজ করে দিব? সুন বলে, উত্তেজিত হওয়ার কিছু নেই, চাইলে তুমি আমাকে ম্যাসাজ করে দিতে পারো।
প্রথমে সুন একটু হেসে উড়িয়ে দিলেও যখন রু সত্যি সত্যি তার কাঁধে হাত রাখে তখন সেই ভয়ানক নার্ভাস হয়ে পড়ে। মনে হচ্ছিল বুকের ভেতরটা যেন ধড়ফড় করে লাফাচ্ছে। তাই সে অজুহাত দিয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। সিন কাট হয়ে আমাদেরকে দেখানো হয় রাতের দৃশ্য। সুনের বিয়েকে কেন্দ্র করে তার মা বিশাল এক ফ্যামিলি ডিনারের আয়োজন করেছেন। সবাই মিলে টেবিলে বসেছে। হঠাৎ রু তার শাশুড়িকে থামিয়ে দেয় যখন তিনি মাংস খেতে যাচ্ছিলেন। রু মজা করে বলে, আপনার বয়স দেখে মনে হয় শরীরের খেয়াল রাখা উচিত। এত মাংস আপনার অসুখ বাড়িয়ে দিতে পারে। রু আসলে ডাক্তারি জ্ঞান থেকে কিছু বোঝাতে চাইছিল, কিন্তু সে যুগে এসব কেউ বোঝে না। ফলে শাশুড়ি ভেবে বসেন রু নাকি হিংসে হচ্ছে। পরিস্থিতি একেবারেই অস্বস্তিকর হয়ে ওঠে। সুন পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাকে বলে, মা আজ সবজি খেলেই চলবে। কিন্তু মা জেদ ধরে বলেন তিনি মাংস ছাড়া কিছুই খাবেন না। তখন হঠাৎ এক অফিসার এসে জরুরি কাজে অজুহাতে সুনকে বাইরে নিয়ে যায়। এদিকে সুন বের হয়ে গেলে পরিবারের অন্যরা রুর বিরুদ্ধে কথা বলতে শুরু করে। ফলে শাশুড়ি রুকে শাস্তি দিয়ে বলে তাকে আজ রাতটা অ্যানসেস্টর হলে কাটাতে হবে। অন্ধকার সেই হলঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। ভেতরে ছিল শুধু সুনদের পূর্বপুরুষদের মেমোরিয়াল আর ভয়ঙ্কর হাড় হিম করা নীরবতা। রু ভেতরে বসে মজা করার ভান করছিল, কিন্তু হঠাৎ সব মেমোরিয়াল কাঁপতে শুরু করে। রু ভয়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে, ও না, আত্মারা হয়তো আমার উপর রেগে গেছে। সে ক্ষমা চাইতে থাকে। ঠিক তখনই হঠাৎ এক ছোট্ট বাচ্চা ভেতরে ঢোকে। রু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি? কিন্তু বাচ্চাটা কোনো উত্তর না দিয়ে কিছু ফল হাতে নিয়ে দেওয়ালের এক ফাঁক দিয়ে পালিয়ে যায়। রু চেষ্টা করেও ফাঁক দিয়ে বের হতে পারে না। ভাবে আজ হয়তো এ ঘরেই রাত কাটাতে হবে। কিছুক্ষণ পর বাচ্চাটি বাইরে থেকে দরজা খুলে দিয়ে সে রক্ষা পায়। অন্যদিকে আমরা দেখি সুন এক বন্দি লোকের সাথে দেখা করছে। লোকটা কিছু খাচ্ছিল না, কারণ সে ভেবেছিল খাবারে বিষ মেশানো আছে। তাকে বিশ্বাস করানোর জন্য সুন নিজেই খাবার খায়। এরপর কাগজ দেখিয়ে বুঝিয়ে দেয় সে তার পরিবারের সাথে যোগাযোগ করেছে, কিন্তু লোকটা কোনোভাবেই তদন্তকারীর নামটি ফাঁস করতে রাজি নয়। পরের দৃশ্যে আবার রুকে দেখি সে পাঁচিল টপকে বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল। পাঁচিল এতটাই উঁচু যে উঠতে সে ভয় পায়। হঠাৎ নিচ থেকে সানলেন যেতে দেখে সাহায্য চাই, কিন্তু সানলেন বলে, তুমি তো আমার ভাবি, এত রাতে বাইরে যাচ্ছ কেন? এই বলে সে পালিয়ে যায়। রু ভাবে চাইলে লাফ দি, ভাগ্যে যা থাকে তাই হবে। ঠিক লাফ দেওয়ার আগে তার পা পিছলে যায়। সে হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই সুন ছুটে এসে এক হাতে তাকে ধরে ফেলে, কোনোভাবে নামিয়ে আনে। রুর পায়ে আঘাত লাগে, তাই সুন তাকে কোলে তুলে বাড়িতে ফিরে আনে। রু অবাক হয়ে ভাবে এতটা কেয়ারফুল নাকি সে। কিন্তু ঘরে ঢুকতে আবার ঝামেলা। হুয়া এসে পট আটকে দেয়, বলে মা তো শাস্তি দিয়েছিল, রুকে অ্যানসেস্টর হলে থাকতে বলা হয়েছিল, অথচ সে বাইরে বেরিয়েছে, তাই মা এখানে তাকে ডাকছে। সুন বুঝিয়ে বলে রুর পায়ে ব্যথা পেয়েছে, তাই সে একা যেতে পারবে না। মা সামনে অনেক কথা শোনালেও সুন সবার সামনে নীল ডাউন হয়ে রুর হয়ে ক্ষমা চেয়ে নেয়। এই দৃশ্য দেখে রু অস্বস্তি হয়ে যায়। মনে মনে ভাবে সে কি আমাকে ভালোবাসে? রু সরাসরি জিজ্ঞেসও করে, তুমি আমার জন্য নীল ডাউন করলে মানে তুমি আমাকে ভালোবাসো, তাই না? সুন ঠান্ডাভাবে উত্তর দেয়, আমাদের বিয়ে হয়েছে, তাই তোমার সাথে থাকা আমার দায়িত্ব, এটাকে ভালোবাসা বলা যায় না। রু বারবার বোঝানোর চেষ্টা করে এটাই ভালোবাসা, কিন্তু সুন এসব শুনতে চায় না। পরের দিন সকালে সুন রুর পায়ের যত্ন নিতে থাকে। রু ভাবে এবার হয়তো তাদের মধ্যে রোম্যান্স হবে, কিন্তু সুন শুধু সিরিয়াসভাবে ওষুধ লাগায়। তারপর তারা দুজন রুর মায়ের বাড়িতে যায়। রু অবাক হয়ে দেখে এই দুনিয়ার মা বাবা হুবহু তার মডার্ন জীবনের মা বাবার মতো। আবেগে কেঁদে ফেলে। খাবারের টেবিলে সবাই যখন বসে তখন রুর বাবা মা বুঝে যায় তাদের বিয়ের পরেও এখনো কোনো রোম্যান্স হয়নি।
তাই মা রুকে একপাশে নিয়ে গিয়ে শেখাতে থাকে কিভাবে স্বামীকে নিজের কাছে রাখা যায়। অন্যদিকে বাবা সুনকে ড্রিঙ্কস করাতে থাকে যেন সে কন্ট্রোল হারায়। রাতে ঘরে ঢুকে সুন অবাক হয়ে দেখে রু নাইট ড্রেস পরে শুয়ে আছে। মুহূর্তে তার গলা শুকিয়ে আসে। বাইরে থেকে রুর মা উকি দিয়ে হাসতে থাকে যেন সবকিছু তাদের ইচ্ছে মতোই হচ্ছে। শেষমেশ এইভাবেই তাদের ওয়েডিং নাইট সম্পূর্ণ হয়। এর পরের দিন তারা বাড়ি থেকে বিদায় নিয়ে ফিরে আসে। পথে এক মার্কেটে রু খেতে দাঁড়ায়। লম্বা লাইনে দাঁড়ানো অবস্থায় এক মোটা ছেলে তার সামনে ঢুকে পড়ে। রু প্রতিবাদ করতেই ছেলেটা ভয় দেখায়, ঠিক আক্রমণ করতে যাচ্ছিল। তখনই হঠাৎ এক অপরিচিত ছেলে এসে তাকে থামায়, কিন্তু মোটা ছেলেটার শক্তি বেশি থাকায় সে সামলাতে পারছিল না। ঠিক তখনই সুন হাজির হয়ে মার্শাল আর্ট দিয়ে তাকে হারিয়ে দেয়। অপরিচিত ছেলেটার নাম ছিল জিং। সে অবাক হয়ে বলে, মিনিস্টার অব জাস্টিস এত ভালো মার্শাল আর্ট জানে, আগে তো জানতাম না। তাদের কথাবার্তায় বোঝা যায় তারা আগে থেকেই পরিচিত। রু খেয়াল করে সুন ইচ্ছাকৃতভাবে জিনের সাথে কম কথা বলছে। পরে রুর ঘরে আমরা দেখি সে চারদিকে হাত পা মেলিয়ে শুয়ে আছে। তার মেয়েট এসে তাকে ঠিক করে শুইয়ে দেয়। হঠাৎ হুয়া এসে জানায় মা নতুন শাস্তি দিয়েছে, ফ্যামিলির রুলস শতবার কপি করতে হবে। রু বিরক্ত হয়ে ভাবে, আধুনিক দুনিয়াতেও এসব কম্পিউটারে করা যায়, কলম দিয়ে বারবার লিখতে হবে কেন? অনেক কষ্টে সে লিখতে থাকে। শাশুড়ি ভুলভাল দেখিয়ে আবার লিখতে বলে। অবশেষে ক্লান্ত হয়ে রু ঘুমিয়ে পড়ে। তখন সুন চুপচাপ এসে রুর হয়ে সব লেখা কপি করে দেয়। সকালে উঠে যখন রু কাজ শেষ অবস্থায় দেখে, খুশিতে আত্মহারা হয়ে ওঠে। বারবার সুনকে ধন্যবাদ জানায়। এমন সময় হাজির হয় সানল্যাং। মাথায় আঘাত নিয়ে সে জানায় 3 দিন ধরে সে নাইট রেজিস্ট্রেশনের জন্য রহস্যময় এক জায়গায় অপেক্ষা করছিল। হুয়া তাকে ভুল বুঝিয়ে বলছিল রু নাকি ওই পোস্টার লাগিয়েছে, এমন বলেছে নাইট রেস্ট্রিকশনকে নাকি ওই জায়গায় পাওয়া যাবে। তবে রু এমন কিছুই করে নাই। হুয়া মিথ্যে বলছে। রু হুয়ার উপর রেগে যায়, কিন্তু সুন উল্টো সানল্যাংকেই বকাঝকা করে, তুমি কার জন্য এতদিন বাইরে ছিলে? রু পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে, বোঝাতে চেষ্টা করে যে ভালোবাসা আসলেই জোর করে বোঝা যায় না, সেটা অনুভব করতে হয়। রু সানল্যাংকে ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে বুঝতে পারে সানল্যাং নাইট রেজিস্ট্রেশনকেই পছন্দ করে। তাই রু তাকে শেখাতে থাকে কিভাবে সাহসী হতে হয়, কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয়। সকালে দেখা যায় রু এক অদ্ভুত পোশাকে দাঁড়িয়ে আছে। সে ঠিক করেছে সানল্যাংকে সুস্থ রাখতে তাকে এক্সারসাইজ শেখাবে। সানল্যাং প্রথমে অবাক হলেও খুশি মনেই সঙ্গ দেয়। যেহেতু রু ভারী পোশাক পরেছে তাই চলাফেরা করতে কষ্ট হচ্ছিল, তাই সে একেবারে ছোট করে কাপড় গুটিয়ে নেয়। সেই সময় মেয়েদেরকে ছোট পোশাক পরা নিষেধ ছিল। আশেপাশে চাকররা হা করে তাকিয়ে থাকে, আর সানল্যাং নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না এটা কি হচ্ছে, কারণ সে সময় মেয়েরা কাপড় গুছিয়ে পরত। ঠিক তখনই পথ দিয়ে যাচ্ছিল সুন আর রাজপ্রাসাদের উত্তরাধিকারী প্রিন্স। প্রিন্সের চোখ রুর দিকে স্থির হয়ে যায়, যেন পৃথিবীর আর কিছুই নেই। অবাক হয়ে সুন তাড়াতাড়ি তার চোখ ঢেকে ফেলে। সানল্যাংও দৌড়ে এসে রুকে আড়াল করে দেয়। রু বারবার বলছিল, আমাকে ছাড়ো, আমি সানল্যাংকে এক্সারসাইজ শেখাবো, কিন্তু শেষমেশ জোর করে তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। এইদিকে প্রিন্স সুনকে বলছিল গুপ্তচরের খোঁজ পাওয়া দরকার। প্রিন্স ভবিষ্যতে রাজা হবে, তাই তদন্তে সুনকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। পরের দৃশ্যে দেখা যায় রু আবার সানল্যাংকে প্রেম জেতার উপায় শিখাচ্ছে। সে বলে, তোমার অনুভূতিগুলো কাগজে লিখে দাও, তবে নাইট রেজিস্ট্রেশন তোমাকে বুঝবে। সানল্যাং খুশি হয়ে একটি চিঠি লেখে এবং রাতের অন্ধকারে প্রাসাদের বাইরে খামের মধ্যে রেখে আসে। চিঠি নিতে আসে নাইট রেস্ট্রিকশন। হঠাৎ করে মুখোশ পরা রহস্যময় এক লোক তাকে আক্রমণ করে। সে ছিল জিং। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়, কিন্তু জিং শেষ পর্যন্ত পালিয়ে যায়। নাইট রেস্ট্রিকশন তখন সানল্যাংয়ের চিঠি পড়ে মুচকি হাসে। তার কাছেও এই অদ্ভুত পাগলামি ভালোই লাগে।
এরপর আমরা দেখি জিন তার ঘরে ফিরে যায়। সেখানে তার স্ত্রী অপেক্ষা করছিল। এই এক দৃশ্যই বুঝিয়ে দেয় তার জীবন আসলেই অনেক জটিল। এইদিকে প্রাসাদের আঙ্গিনায় হাঁটতে হাঁটতে রু ছোট্ট এক ছেলেকে দেখতে পায়। তার নাম হ্যাং, যাকে সে আগেও দেখেছিল। ছেলেটা নীরব, একা বসে ধনুকটির চালনার অনুশীলন করছিল। রু মজা করার জন্য তার হেয়ার পিন কেড়ে নেয়। হ্যাং কান্না করা শুরু করে। রু পরে হেয়ার পিনটা দু টুকরো করে দিয়ে বলে, তুমি যদি একা থাকো তাহলে সবাই তোমাকে ভেঙে দিবে, কিন্তু যদি আমার সাথে থাকো আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। এই কথা শুনে হ্যাং প্রথমবারের মতো রুর কাছে মন খুলে আসে। রু হ্যাংকে বাড়িতে নিয়ে এলে সুন অবাক হয়ে যায়, কারণ হ্যাং সাধারণত কারোর সাথে কথা বলতো না, কিন্তু রুর পাশে সে যেন নিরাপদ বোধ করছিল। পরের দিন সকালে হুয়াকে দেখা যায় রুর মেয়েকে বকাঝকা করছে। রু কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেও হুয়া পাত্তা দেয় না। এতে রু কষ্ট পায়, কিন্তু কিছুই বলে না। রাতে আবার নাইট রেস্ট্রিকশন গুপ্তচরের দলকে খুঁজতে বের হয়। মুখোশধারী জিং ও তার দলকে আটকাতে চেষ্টা করছিল। হঠাৎ সারলেং ড্রাম বাজিয়ে চিৎকার শুরু করে, যাতে জিং সুযোগ পেয়ে পালিয়ে যায়। এতে নাইট রেস্ট্রিকশন ভীষণ বিরক্ত হয়। পরের দিন হ্যাং রান্নাঘরে বরফ নিয়ে যায়। রু সেটা দিয়ে নতুন ধরনের ঠান্ডা খাবার তৈরি করে। সে প্রথমে সুনকে জোর করে খাওয়ায়। সুন বিরক্ত হলেও শেষমেশ হ্যাংকে খেতে দেয়, আর হ্যাং খুশি হয়ে বলে, অনেক মজার। তাদের এই মুহূর্তে এক ধরনের পারিবারিক উষ্ণতা তৈরি হয়। রু হ্যাংয়ের সাথে ছবি আঁকছিল। রু লাল কালি দিয়ে কিছু আঁকে, যা অনেকটাই রক্তের মতো। আসলে হ্যাং ছোটবেলায় নিজের চোখে তার মা বাবার হত্যাকাণ্ড দেখেছিল। সে শোকে চুপচাপ হয়ে গেছে। রু বুঝতে পারে ছবির আড়ালে গভীর রহস্য আছে। রু যখন ছবি নিয়ে ভাবছিল, তখন হঠাৎ তার পা কেটে যায়। সুন সময়কার মতো এসে তার ক্ষত জায়গায় সেবা করে। দুজনের মাঝে দূরত্ব যেন ধীরে ধীরে কমে আসছিল। অন্যদিকে হুয়া হিংসে করতে থাকে, কারণ সে রুকে হ্যাংয়ের কাছাকাছি দেখতে চাইছিল না। হ্যাং নতুন এক অদ্ভুত ছবি আঁকে, যেখানে রহস্যময় প্রতীক ফুটে ওঠে। সুন চেষ্টা করেও ছবির মানে বুঝতে পারছিল না। রু সিদ্ধান্ত নেই সুনকে হিপনোটাইজ করবে। প্রথমে সে মজা করার জন্য সুনকে দিয়ে আমি তোমাকে ভালোবাসি বলানোর চেষ্টা করে, কিন্তু সুন হিপনোটাইজ হয়নি, সে সব শুনছিল। রুর এমন বোকামিতে সুন রাগ করে চলে যায়। রু কেবল নীরব দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যায় রু মেয়েকে নিয়ে এক পরিত্যক্ত বাড়িতে যায়। জায়গাটা অন্ধকার আর ভুতুড়ে। হঠাৎ তারা একটি পুরনো কোটার মতো বস্তু খুঁজে পায়। রু কৌতূহলবশত সেটার পাউডার মুখে লাগাতেই অদ্ভুত আচরণ শুরু করে। মনে হচ্ছিল সেখানে কোনো উত্তেজনক ওষুধ ছিল। রু হঠাৎ সুনের প্রতি অস্বাভাবিকভাবে আকর্ষণ দেখাতে শুরু করে। বাস্তবে সে জোর করছিল, আর কল্পনায় দেখছিল তারা রোম্যান্স করছে। সুন কোনো রকমে তাকে ঘরে নিয়ে এসে বেঁধে রাখে। ঘুম ভেঙে রু যখন দেখে নিজেকে বাঁধা অবস্থায়, অবাক হয়ে যায়। সুন তাকে মনে করিয়ে দেয়, গত রাতে তুমি এমন কিছু করেছো যা ঠিক হয়নি। ডাক্তার ডাকা হয়েছিল, কিন্তু রুর অদ্ভুত আচরণ দেখে ডাক্তার বলেছিল এই চিকিৎসা কেবল তার স্বামী করতে পারবে। এই কথাই রু হতভম্ব হয়ে যায়। এইদিকে সারলেং ভীষণ খুশি, কারণ সে নাইট রেস্ট্রিকশনের উত্তর পেয়েছে। চিঠি পড়ে সে স্বপ্নে ডুবে যায়। গোপনে দেখা করার সময় সারলেন হাত ধরে বসে থাকে, ছাড়তে চায় না। নাইট রেস্ট্রিকশন বেচারা কিছুতেই পরিস্থিতি সামলাতে পারছিল না। সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে শহরে একটা ফার্মেসিতে হুয়া লুকিয়ে ভেতরে যায়। ফার্মেসিটা বাইরে থেকে একদম সাধারণ মনে হলেও ভেতরে যেন লুকিয়ে আছে কোনো রহস্য। তারা নিজেরাই ছোটখাটো ইনভেস্টিগেশন শুরু করে এবং সাহায্যের জন্য ডাকে লিনকে। সে ফার্মেসিয়ান নামের এক লোকের সাথে দেখা করতে যায়, যিনি আসলে গুপ্তচরের ব্যাপারে অনেক কিছুই জানেন। কিন্তু ওই রাতে ঘটে যায় বিপত্তি। জিং তার লোককে পাঠায় ফার্মেসিয়ানকে শেষ করে দিতে। ভেতরে যখন ফার্মেসিয়ান হুয়ার সাথে কথা বলছিল, তখন হঠাৎ আক্রমণ চালায় কিছু রহস্যময় ব্যক্তি।
ঠিক তখনই হাজির হয় সুন। সে ভেতরে ঢুকে হুয়া আর ফার্মেসিয়ান দুজনকেই বাঁচায়। আতঙ্কের মাঝে তারা আলাদা হয়ে পালিয়ে যায়। ভয় অজ্ঞান হয়ে পড়ে হুয়া, কিন্তু সৌভাগ্যবশত আবারও তাকে রক্ষা করে সুন। পরের দিন দেখা যায় সুন ফার্মেসিয়ানকে জেরা করছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে, আর বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিল রু। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে ওই তথ্য সূত্র ধরে তারা একটি গোপন জায়গায় যাবে। সেখানে ঢুকতে হলে রুকে অভিনয় করতে হয় একজন গর্ভবতী নারীর। বুদ্ধি খাটিয়ে সেই পাড়াদারকে ভুলিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং সফলভাবে তথ্য সংগ্রহ করে বেরিয়ে আসে। যদিও শেষ মুহূর্তে সে ধরা পড়তে পড়তেই বেঁচে যায়। তাদের পাওয়া তথ্যসূত্রে উঠে আসে এক মিনিস্টারের নাম, যে কিনা সরাসরি জিংয়ের সাথে জড়িত। তাই সুন আর প্রিন্স মিলে তাকে ডিনারে আমন্ত্রণ জানায়। স্বাভাবিক মতোই শুরু হয় সবকিছু, কিন্তু হঠাৎ মিনিস্টার অদ্ভুত আচরণ করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আসলে রু বিশেষ এক মেডিসিন তৈরি করেছিল, যা খাওয়ানোর পর মিনিস্টার নিজের কল্পনার ফাঁদে পড়ে যায় এবং নিজের অপকর্মের কথা স্বীকার করতে থাকে। সে সবকিছুই স্বীকার করে, আর তখনই লোকজন এসে তাকে আটকায়। তাই সুন তাকে তাড়াতাড়ি করে জেলে বন্দি করে। এইদিকে হালকা রোমান্টিক ছোঁয়াও ফুটে ওঠে। রু নিজের হাতে নতুন একটা ডিশ রান্না করে সুনকে খাওয়াচ্ছিল। প্রথমে ইতস্ত করলেও অবশেষে সুন সে খাবার উপভোগ করে। অন্যদিকে আমরা জিনকে দেখি। যতই লোকটা খারাপ হোক, তার স্ত্রীকে সে ভীষণ ভালোবাসে। হঠাৎ খবর আসে সে মিনিস্টার খুন হয়ে গেছে। তাকে খাবারের মধ্যে বিষ খাইয়ে মারা হয়েছে। এতে বোঝা যায় সে আসল অপরাধী নয়, বরং অন্য কেউ তাকে কন্ট্রোল করছিল। কেস আবার নতুনভাবে ঘুরে যায়। গল্প একটু হালকা মুটে আসে যখন দেখা যায় রু আর হ্যাং গাছের নিচে বসে কথা বলছে। ছোট ছোট পাতার সাথে খেলা করতে করতে তারা সময় কাটাচ্ছিল। তখন সেখানে আসে সুন। তিনজনে কিছুক্ষণ হাসি খুশি সময় কাটায়। পরে সুন আর রু একসাথে বসে। নার্ভাস হয়ে কিছু কথা বলে ফেলে। সুন বলে, আমি যদি তোমাকে কখনো কষ্ট দিয়ে থাকি, তবে তুমি আমাকে শাস্তি দিতে পারো। এটা শুনে রু মজা করে বালিশ দিয়ে তাকে মারতে শুরু করে। অন্যদিকে সার্লেন নিজের প্রেম নিয়ে চিন্তায় পড়ে থাকে। সেভাবে হয়তো নাইট রেস্ট্রিকশন তাকে আর দেখতে চায় না। তখন রু তাকে সান্ত্বনা দেয় আর রোমান্টিক পরিবেশ তৈরি করে দেয় তার জন্য। গাছের নিচে লাইটিং, ফুল ছড়ানো, সব মিলিয়ে স্বপ্নের মতো দৃশ্য। কিন্তু হঠাৎ হুয়া আর তার শাশুড়ি সেখানে চলে আসে। রাগে ফেটে পড়ে শাশুড়ি। সবাই পালাতে থাকে, আর ভুল বুঝাবুঝিতে সুন এসে উপস্থিত হলেই শার্লিনকে মারতে গিয়ে সুনের মুখে আঘাত করে বসে। এই দৃশ্যটা হাস্যকর হলেও সুনের জন্য কষ্ট লাগছে। বেচারার কি দোষ ছিল। পরে দেখা যায় রু বরফ দিয়ে সুনের গালে ক্ষত সরাচ্ছে, এমনকি নিজের হাতের বানানো এক ধরনের টুথপেস্ট দিয়ে তাকে ব্রাশ করায়। দুজনের সম্পর্ক যেন ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হতে থাকে। আরও একদিন প্রিন্স কালো পোশাকে গোপনে আসে সুনের সাথে দেখা করতে। হঠাৎ পায়ের শব্দ শোনা গেলে সুন প্রিন্সকে আড়াল করে। ঠিক তখনই সেখানে হাজির হয় রু। সে তাদের দুজনকে কাছাকাছি দেখে ভুল বুঝে ফেলে। রাতে শুয়ে শুয়ে সে এসব নিয়ে চিন্তায় থাকে। পরে সুন তাকে বুঝাই, তুমি যা ভাবছো সেটা সত্যি নয়। পরের দিন রু আধুনিক জিনিস বানানোর চেষ্টা করছিল। সে বাবল তৈরি করে আর চারপাশে ছড়িয়ে দেয়। বাবল দেখে সুন আর প্রিন্স অবাক হয়ে যায়। সবাই মজা করছিল, কিন্তু হঠাৎ রুর অনেক জোরে পেটে ব্যথা শুরু হয়। আসলে তার মাসিক হয়েছিল। ব্যথার কাতরে সে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সুন গরম পানি নিয়ে আসে। রু যখন বলে এটা অনেক গরম, তখন সুন নিজের হাত গরম করে আলতোভাবে তার পেটের উপর রাখে। দৃশ্যটা ভীষণ রোমান্টিক, যেন নিঃশব্দে তারা একে অপরকে ভালোবাসতে থাকে। বাইরে থেকে প্রিন্স, রুডমেট আর হ্যাং সবকিছু দেখছিল। তারা মুচকি হেসে চুপচাপ সরে যায়। ভেবেছিল এখন দুজনের মধ্যে প্রেম আরো গভীর হবে। কিছুদিন পর সুন রুকে উপহার দেয় এক সুন্দর হেয়ার পিন, তবে সরাসরি দিতে না পেরে লজ্জায় পরোক্ষভাবেই এগিয়ে দেয়।
হেয়ারপিন পরে রু তাকে জিজ্ঞেস করে আমাকে কেমন লাগছে, কিন্তু কোনো উত্তর না দিয়ে চলে যায় সুন। এতে কষ্ট পায় রু। সে রাগে মার্কেটে যায় শপিং করতে। সেখানে দেখা হয় জিং এর সাথে। জিং তাকে খাবারের জন্য আমন্ত্রণ জানায়। যেহেতু একদিন জিং তার প্রাণ বাঁচিয়েছিল, তাই তার সঙ্গে রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তবে হঠাৎ সেখানে হাজির হয় হুয়া। সে তৎক্ষণাৎ খবর দেয় শাশুড়িকে, আর শাশুড়ি রেগে গিয়ে সরাসরি রুকে জেরা করে। তুমি কি সত্যি কোনো ছেলের সাথে খাবার খেয়েছো? রু সরাসরি উত্তর দেয়, হ্যাঁ, সে একদিন আমাকে বাঁচিয়েছিল, তাই আমি তাকে ট্রিট দিয়েছি। এই উত্তর শুনে শাশুড়ি আরো রেগে যায়। সরাসরি চোখে চোখ রেখে কথা বলে। তাদের তর্কের মাঝেই ভেতরে ঢুকে পড়ে সুন। বিষয়টা বুঝার আগেই রু রাগ করে বেরিয়ে যায়। একদিন শাশুড়ি হুয়াকে পাশে বসিয়ে বলতে লাগলো, দেখো, আমার ছেলে তো বউয়ের পেছনে ঘুরে বেড়ায়, কিন্তু তুমি যদি চাও হ্যাংয়ের কাছে যাও, তাকে আপন করে নাও। ও একবার তোমাকে ভালোবাসলে আমি সহজেই রুকে এই বাড়ি থেকে সরিয়ে দিব। শাশুড়ির কথা শুনে হুয়া সরাসরি হ্যাংয়ের কাছে যায়, কিন্তু হ্যাং তাকে পাত্তাই দিল না। উল্টো হুয়া যখন জোর করে ধরতে গেল, তখন সে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে পায়ে আঘাত পেল। হ্যাং সেখান থেকে দৌড়ে গিয়ে রুর কাছে আশ্রয় নেয়। রু তার মন ভালো করার জন্য তাকে বাইরে নিয়ে যায়। ঘোরাঘুরির সময় তারা ঘুরে উড়াতে থাকে। হঠাৎ ঘুড়িটা গাছে আটকে যায়। হ্যাং উপরে উঠতে চাইলেই রু তাকে থামিয়ে নিজেই উঠে গেল। দূর থেকে এসব দেখছিল হুয়া আর জিং। ওদের আনন্দ দেখে হুয়ার মনে প্রচন্ড হিংসা কাজ করছিল। জিন তখন শান্ত করে বলে, আমাদের যদি একটা বাচ্চা থাকতো, তাহলে আমরাও এমন আনন্দ করতে পারতাম। এই কথা শুনে হুয়া আরো রেগে যায়। তুমি আমার স্বামী হয়ে তাদের পক্ষ নিচ্ছ কেন? এইদিকে এক রাতে রু ঘুমিয়ে পড়লে সুন আস্তে আস্তে এসে তার মুখের ময়লা পরিষ্কার করতে থাকে। সুনের টাচ পেয়ে রুর ঘুম ভেঙে যায়। চোখ মেলেই দেখে সুন পাশে বসে আছে, আর হ্যাংও ঘুমাচ্ছে। রু সুনকে কিছু না বলে আবার ওর বুক জড়িয়ে ধরে। তাদের দুজনের বন্ডিং আরো গভীর হতে থাকে। অন্যদিকে সার্লেং একা বসেছিল। হঠাৎ প্রিন্স এসে তাকে বিরক্ত করতে থাকে। ঝড়কা শুরু হলেই হঠাৎ তারা দেখে শার্লেংয়ের মা আসছে। প্রিন্স তাড়াতাড়ি শার্লেংকে নিয়ে লুকিয়ে পড়ে। লুকাতে গিয়ে দুজনের মুখোমুখি অবস্থাই হয়, আর শার্লেংয়ের মনে অদ্ভুত অনুভূতি জাগে। কিন্তু শার্লেং নিজেকে বোঝায়, না, আমি তো নাইট রেস্ট্রিকশনকেই ভালোবাসি। তাই নিজেকে সামলাতেই প্রিন্সের কাঁধে হালকা কামড় বসিয়ে দেয়। এরপর শার্লেং প্রিন্সের কাছে নিজের অনুভূতির কথা শেয়ার করে। প্রিন্স অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি নাইট রেস্ট্রিকশনকে এতটা ভালোবাসো কেন? শার্লেন স্বপ্নের মতো করে বলে, আমি চাই একদিন ওর কাছ থেকে একটা ফুল পেতে। এই কথা শুনে প্রিন্স হেসে সরে যায়। কিছুক্ষণ পর সেখানে নাইট স্টেশন এলেই শার্লেন সুযোগ বুঝে তার গালে কিস করে। এতে নাইট স্টেশন লজ্জায় তাড়াতাড়ি পালিয়ে যায়। পরের দিন রু হ্যাংকে নিয়ে মার্কেটে ঘুরতে যায়। হঠাৎ হ্যাং হারিয়ে যায়। পুরো মার্কেট খুঁজেও মেলে না। শাশুড়ি চিৎকার করে বলে, যে করে হোক ওকে খুঁজে আনো, না হলে রুকে ছাড়বো না। সবাই খুঁজতে বের হয়। হঠাৎ রু বসে থাকলেই এক দোকানি লোক আইডিয়া দেয় ছবি শো পোস্টার লাগাতে। তখন এক অদ্ভুত পাগল মহিলা এসে বলে, আমি ওকে দেখেছি, অনেক কাজ ছিল। মহিলার পথ ধরে রু অবশেষে হ্যাংকে খুঁজে পায়। তাকে কেউ বেঁধে রেখেছিল, তবে কে সেটা কেউ জানে না। হ্যাংকে ফিরিয়ে আনলে শাশুড়ি রেগে গেলেও হ্যাং নিজে খাবারের বাটি নিয়ে শাশুড়িকে খাওয়ায়। এতে তার চোখে জল চলে আসে, কারণ দুর্ঘটনার পর থেকে হ্যাং তার সাথে কথা বলতো না। সে আবেগেই ভেসে যায়। এরপর আবার হুয়া তার খারাপ স্বভাব দেখাতে শুরু করলে শাশুড়ি বলে ওঠে, তুমি তো নিজের বাচ্চাকেই আনতে পারোনি, হ্যাংকেও রাখতে পারছো না। তুমি আগে হ্যাংকে নিজের করে নাও, তারপর রুর বদনাম করিও। এমন সময় রু আর হুয়া দুজনেই খাবার বানায়। শাশুড়ি প্রথমেই রাগান্বিত হলেও শেষমেশ রুর রান্নার প্রশংসা করেন। অন্যদিকে জিং আর হুয়া হ্যাংকে পড়াতে চেষ্টা করলেও হ্যাং কিছুতেই রাজি হচ্ছিল না।
কান্না করতে শুরু করলে সুন আর প্রিন্স তাকে সেখান থেকে নিয়ে যায়। তারপর আলাদা করে আলোচনা করছিল। এইখানে টুইস্ট প্রকাশ পায়। যাকে সবাই নাইট রেস্ট্রিকশন ভাবতো, সে আসলে প্রিন্স নিজেই। রু তখন একটি বাসার ভেতরেই পুরনো জিনিস খুঁজছিল। সুন এসে সাহায্য করলেও তারা একে অপরের আরো কাছে চলে আসে। হঠাৎ প্রিন্স সেখানে ঢুকে পড়ে এবং ধাক্কা খেয়ে একটি রহস্যময় জিনিস ভেঙে যায়। ভাঙ্গা অংশে পাওয়া যায় একটি সাদা কাগজ। প্রথমে সেটি ফাঁকা মনে হলেও রুর বুদ্ধিতে আগুনে রাখলে এক রহস্যময় চিহ্ন ভেসে ওঠে। সে চিহ্ন প্রমাণ করে দেয় আসল গুপ্তচর হলো জিং। সেই হ্যাঙ্কের মা বাবাকে হত্যা করেছিল। তাকে অবশেষে ধরা হয় এবং শাস্তি দেওয়া হয়। শেষ দিকে শার্লেন জানতে পারে প্রিন্সের আসল পরিচয়। প্রথমে অবাক হলেও পরে তাকে মেনে নেয়। অন্যদিকে রু আর সুনের সম্পর্ক সম্পূর্ণ হয়। রু বুঝতে পারে সে আর মডার্ন দুনিয়াতে ফিরতে পারবে না। তাই সুনের সাথে এই পৃথিবীতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এইভাবেই সব দ্বন্দ্ব, ষড়যন্ত্র আর ভুল বুঝাবুঝির অবসান ঘটে। রু আর সুন একে অপরের হাত ধরে নতুন জীবন শুরু করে। আর আমাদের এই চাইনিজ সুন্দর লাভ স্টোরি ড্রামা সমাপ্তি হয় একদম হ্যাপি এন্ডিং দিয়ে।